অটোমান সাম্রাজ্যের সবথেকে প্রতাপশালী সুলতান ছিলেন হচ্ছে সুলতান সুলেমান। তার হাত ধরেই মূলত অটোমান সাম্রাজ্যের বিস্তার ঘটে এবং অটোমানরা এত শক্তিশালী সম্পদশালী হয়ে ওঠে, যেটা কিনা আজকের তুরস্কে আপনারা দেখতে পাবেন। এই অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের একজন ইব্রাহিম ছিলেন। ইব্রাহিম নিজেকে মনে করতেন যে তার সমস্ত কিছুকে সুলতান সুলেমানের সমস্ত কিছুর উপর তার নিয়ন্ত্রণ আছে, এরকমটা মনে করতেন। এবং সে আশেপাশের মানুষকেও এই ধরনের একটা অনুভূতি দিতে সক্ষম হয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় আর কি, যে সে হচ্ছে তার কথার বাইরে সুলতান সুলেমান কিছু করেন না। এবং এই একজন ইব্রাহিমের ফলে যে প্রাসাদ ষড়যন্ত্র এবং পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের যে ভিত নড়ে যাওয়া, এবং তার ফলশ্রুতিতে বহু বছর পরে সে প্রথম বিশ্বযুদ্ধ, কিন্তু অনেকেই হয়তো জানেন না, তুরস্কের সাথে, হ্যাঁ, তুরস্ক হচ্ছে এটার অন্যতম পক্ষ ছিল। তো তুরস্কের আজকের যে অবস্থান, শোনা যায় যে তুরস্ক এই যে বাংলাদেশের মতো পাকিস্তানের মতো বিভিন্ন দেশে নিজেদের ঘাঁটি তৈরি করতে চাচ্ছে, নিজেদের তারা ইউরোপিয়ান রিজিয়নের হয়েও এইসব অঞ্চলে এসে তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। এটা কিন্তু একজন ইব্রাহিমের বলা যায় হাত ধরে প্রাসাদ ষড়যন্ত্রের কারণে, এবং একজন ইব্রাহিম সুলতান সুলেমানের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠতে পেরেছিল, যার জন্য তার ইচ্ছা মতো অনেক কিছুই সে করতে পেরেছে, এটা ইতিহাসবিদরা বলে। তা আজকে কেন আপনাদেরকে এই গল্প বলছি? আজকে এই গল্প বলছি আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে তারেক রহমানের একজন ইব্রাহিম না, একাধিক ইব্রাহিম আছে। এবং এই একাধিক ইব্রাহিম শুধুমাত্র যে বিএনপিকে দল হিসেবে দুর্বল করে দেবে তা না, বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা যেটা থেমে আছে বেশ কিছুদিন থেকে, বিশেষ করে লাস্ট 1.5 বছরে, সেই অগ্রযাত্রাও দারুণভাবে ব্যাহত করতে পারে। এবং এই যে ইব্রাহিমদের পরিচয় জানতে পারতেই হয়তো অনেকখানি তারেক রহমান সাহেবের দেরি হয়ে যাবে। তো আমি ঠিক জানি না যে দলের মধ্যে কারা কারা ইব্রাহিম পর্যায়ে আছে, তবে আপাত দৃষ্টিতে অনেক কিছু দেখে এমনটাই মনে হচ্ছে। এবং কাউকে কাউকে এতগুলো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, সামটাইমস আই ফিল যে প্রধানমন্ত্রীর দায়িত্বটাই সেই সকল ব্যক্তির মধ্যে বন্টিত হয়েছে কিনা, হোয়াট এভার, এটা নিশ্চয়ই দলগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একজন ব্যক্তির হাতে যখন অনেক বেশি দায়িত্ব থাকে, অর্থাৎ সেটার ক্ষমতা কর্তৃত্ব তার হাতে থাকে, তো সম্ভাবনা থাকে যে সেটা মিস ইউজ হবার, এবং এটাও সম্ভাবনা থাকে যে সে সবগুলো দায়িত্ব সাকসেসফুলি পালন করতে পারবে না। তো দায়িত্বগুলো আসলে প্রিসাইজলি ছোট ছোট আকারে হওয়া উচিত। আপনারা দেখবেন যে ডাক্তারিতে কি হয়, বা ওকালতি পেশায় কি হয়, শিক্ষকতা পেশায় কি হয়, একজন এক একটা সাবজেক্টকে চুজ করে নেয় যাতে ওইটাতে সব থেকে ভালো পারফর্ম করতে পারে। সো এই সরকার খুবই একেবারেই ইনিশিয়াল স্টেজে আছে। তারপরে ওই ইনিশিয়াল স্টেজের যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে সেগুলোকে খুব বেশি আনন্দিত হবার, উচ্ছ্বসিত হবার কিছু নাই। এবং সব থেকে বড় জটিলতা তো থেকেই গেছে যে দলের মধ্যে গুপ্ত কারা কারা আছে, প্রশাসনে গুপ্ত কারা আছে, সেই সব লোকদেরকে চিহ্নিত করতে পারা, এবং বিগত 15 বছরের সুবিধাভোগী যারা আছে তারা তো নিঃসন্দেহে এই আমলে তাদের দ্বারা কাজ করানোটা খুব কঠিন জটিল প্রক্রিয়াই হবে। তো সব কিছু মিলায় নিশ্চয়ই এই সরকারকে অনেক জটিল সময় পার করতে হচ্ছে, অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে। এবং আমার মনে হয় যে ডোরটা অলওয়েজ ওপেন থাকা উচিত, যে কাউকে তার দায়িত্ব পারফর্ম করতে না পারলে পারফরমেন্সের জায়গা থেকে সরিয়ে দিয়ে অধিকতর যোগ্য লোককে আনা। তবে তারও আগে অবশ্যই মনে রাখতে হবে একজন খুবই ভালো নিঃসন্দেহে যোগ্য লোককে নিয়োগ দেয়া, বিতর্কিত কাউকে নিয়োগটা না দেয়া। এখন আসি এত কথা বলার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রসঙ্গে। যাকে দেয়া হয়েছে উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, ওনার বিরুদ্ধে ঋণ খেলাপি এগুলোর একটা অভিযোগ আছে। আমি বলতে চাই, দেখেন, ব্যবসায়ীর জন্য সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে পারবে না, শুধু একজন অর্থনীতিবিদকেই হইতে হবে বা একজন ব্যাংকারকেই হইতে হবে, এইটার যৌক্তিকতা আমি খুঁজে পাই না। কারণ বিগত আমলে 1-2জন গভর্নর ছাড়া বাকি সবাই দেশের জন্য কি করছে, দেশের ইকোনমির কি 12টা বাজাইছে, সেটা উই নো ভেরি ওয়েল। তো একজন ব্যবসায়ী, আমার মনে হয় যে একজন বাংলাদেশে ঋণ খেলাপির
সংখ্যাটা তো অনেক বেশি, টাকার অঙ্কে হিউজ। তো একজন যদি আমি যে ওনার সম্পর্কে ডিটেল জানি না, উনি যদি সত্যি ঋণখেলাপি হয়ে থাকেন, যেহেতু উনি স্টিল দেশে আছেন এবং পলিটিক্যাল ঋণখেলাপির বিষয়টা আছে, তো সব কিছু মিলায় কীভাবে একজন ঋণখেলাপি হয়, একজন ঋণখেলাপি ভালো জানবেন, তিনি বুঝতে পারবেন। এবং সত্যিকারেই যারা ঋণখেলাপি হতে চায়নি, যাদেরকে ঋণখেলাপি করিয়ে দেওয়া হয়েছে বিগত সময়ে, তাদের বিষয়গুলো, তাদের প্রজেক্টগুলো নিশ্চয়ই কার্যকর করার ব্যাপারে, উৎপাদনে যাওয়ার ব্যাপারে তিনি একটা ভালো দিক নির্দেশনা দিতে পারবেন বলে আমি মনে করি। এবং অবভিয়াসলি দেশে ভালো ভালো মানে ব্যাংকের যে এমডি আছেন, মানে ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান আছেন, ডাইরেক্টররা আছেন, ব্যাংকাররা আছে, তারা নিশ্চয়ই তাকে সহযোগিতা করবে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই খুবই মানে যোগ্য লোকরাই আছে, উনি শুধু বাইরে থেকে আসছেন, চুক্তিভিত্তিক নিয়োগে আসছেন। তো আমার মনে হয় যে টিম হিসেবে ভালো কাজ করবে। এবং নিঃসন্দেহে আমি মনে করি যে একজন ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। দেখেন, ব্যবসায়ীর এই ব্যাংকার, মানে ব্যাংকের মালিক, ব্যবসায়ীর এই বিভিন্ন কোম্পানির মালিক। সো বাংলাদেশে কিন্তু আবার আইন প্রণেতাও কিন্তু অনেক ব্যবসায়ী। সুতরাং আমার মনে হয় না যে এটা খুব একটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের মতো স্মার্ট, ক্রিয়েটিভ আর কেউ হইতে পারে না, এইটা মনে রাখবেন সবসময়। রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, এই দুই ধরনের প্রফেশনাল লোকরা ভীষণ স্মার্ট হয়, ভীষণ ক্রিয়েটিভ হয়। এবং থার্ড পজিশনে থাকে গণমাধ্যমের লোকজনরা। তারপর থাকে যারা লেখালেখির সাথে যুক্ত থাকে, লেখক, সাহিত্যিক, কবি। তো তারা আসলে তাদের একটা জায়গায় লিখে, কিন্তু বৃহত্তর আসপেক্টে মানুষের জন্য কাজ করবার সব থেকে বেশি সুযোগ থাকে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের। এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে যদি এই ধরনের বৈচিত্র্য আসে, বাইরে থেকে লোকজন আসে, তথাকথিত অর্থনীতিবিদ না এসে যদি একজন ব্যবসায়ী আসে, এখন তার কাজ দিয়েই উনি প্রমাণ করবেন উনি কতটুকু এটার যোগ্য ছিলেন। তারেক রহমান সাহেবের বা ত্রয়োদশ এই সরকারের সিদ্ধান্ত, তার চ্যালেঞ্জ এটা যে তিনি সিদ্ধান্তটা ভালো না খারাপ প্রুফ করে দেখাবেন। তো লেটস সি, দেখা যাক কেমন হয়। তবে তারেক রহমান সাহেবকে বলবো যে ইব্রাহিমদের থেকে সাবধান থাকবেন দলের মধ্যে।